আষাঢ়ের ঝেমি আসা সকাল জানান দিচ্ছে প্রকৃতি আধার করে ঝড় আসছে। চারদিক কাঁপিয়ে দিয়েছে বায়ু প্রবাহ। বড় বড় গাছপালাগুলো বাতাসের তাণ্ডবে টিকতে না পেরে উত্তর দিকে হেলে যাচ্ছে। টিনের চালে শব্দ করে পাকা আমগুলো বাতাসে ঝরে পড়ছে। ফসলি খোলা জমিতে ছোট্ট ছোট্ট বাচ্চারা লাফাচ্ছে। তাদের শিশু মনে তুমুল বৃষ্টিতে ভেজার আকাঙ্ক্ষা জেগে উঠেছে। তাদের হাসি সেই আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ। গোয়াল ঘর থেকে শব্দ করে গরুগুলো ডাকছে। খামার থেকে সাদা মুরগিগুলোর বিশৃঙ্খলাযুক্ত চিৎকার ভেসে আসছে। তারা হয়তো ঘনিয়ে আসা প্রকৃতির ভয়ঙ্কর তাণ্ডবের কথা ভেবে ভয় পাচ্ছে। গাছের শুকনো পাতা জমিনে লুটাচ্ছে। এ যেন প্রকৃতি অশান্ত রূপের বহিঃপ্রকাশ। গ্রামের বাড়ির চারদিক থেকে চিৎকার চেঁচামেচি ভেসে আসছে। কেউ জোরে জোরে আল্লাহু আকবার বলছে, কেউ বা আজান দিচ্ছে। কারো কারো বাড়ির মন্দির থেকে তুমুল শঙ্খধ্বনি শব্দ ভেসে আসছে, সাথে উলুধ্বনি ও ঘণ্টার শব্দ। প্রকৃতির অশান্ত রূপ দেখে গ্রামবাসীরা ভয়ার্থ। বারবার টেলিভিশন থেকে ভেসে আসছে বিপদ সংকেত। এলাকাতেও মাইকিং করে ৪ নাম্বার বিপদ সংকেতের আভাস দেওয়া হয়েছে। কিন্তু এসব কিছুই দর্শিনীর উঠানে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর পূর্ণ কোহরে পৌঁছাচ্ছে না। কারণ প্রকৃতিতে ঝড় আসার আগেই তাদের হৃদয়ে চলেছে অনাকাঙ্ক্ষিত তাণ্ডব। বর্তমানে সবার উৎসুক বিস্মিত দৃষ্টি দর্শিনীর উপর নিবদ্ধ। দর্শিনী মাথা নিচু করে মুড়ায় বসে আছে। তার পাশে তার বাবা বসা। এছাড়া সবাই দাঁড়ানো। দর্শিনীর একটা কথাই যথেষ্ট ছিল সবার ভাষা কেড়ে নিতে। অনেকক্ষণ পর প্রতাপ সাহা কুড়িয়ে পেলেন শব্দ, গুছিয়ে নিলেন বাক্য। নিস্তব্ধতাকে কাঁপিয়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, এ কথা তুমি আগে কেন বলনি মা? আমাদের কি জানার অধিকার ছিল না এটা আগে? দর্শিনী নিজের দু হাতের আঁচলে মুখ লুকিয়ে আছে। ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে তার শরীর। এক বিরহী দারুণ কন্দনরত সুর জানান দিচ্ছে দর্শিনী কাঁদছে। কাঁদতে কাঁদতে রীতিমতো তার হেঁচকি উঠে গেছে। কেউ থামাচ্ছে না, কেউ বারণ করছে না। সবার নিস্তব্ধতা দেখে দর্শিনীর কান্নার দাপট আরো বেড়েছে। বারবার তার মনে হচ্ছে আজকে এ বাড়িতে তার শেষ দিন। হয়তো মাথা গোঁজার ঠাঁই সে পেয়েছিল। তার গর্ভে ভূমিষ্ঠ হওয়া শিশুটার জন্য সে আশ্রয়স্থল হারাবে। এই নীরবতা সবার কাছে বিষাক্ত ঠেকেছে। কারো মুখে কোনো রা নেই। উপস্থিত কেউ কেউ কথা বলতে চাচ্ছে, কিন্তু কোথাও এক অদৃশ্য বাধার জন্য তারা তাদের অব্যক্ত অনুভূতিগুলো প্রকাশ করতে পারছে না। কি শ্বাসরুদ্ধকর অবস্থা! অবশেষে ভেসে হলো এক মহিলা কণ্ঠের অধিকারিণী হলো এ বাড়ির কর্ত্রী, নিধির মা রমলা। তরতাজা স্বাস্থ্যবান মহিলা, কপালে মোটা করে সিঁদুর দিয়ে ফোঁটা দেওয়া, লাল পেরে সাদা শাড়ি পরা, চকচকে লাল রাঙা ব্লাউজ তার শরীরে। চুলগুলো এই মোটা খোপা করা। বয়সের কারণে দু একটা সাদা চুল অবশ্য দেখা যাচ্ছে। পান খেয়ে লাল হয়ে থাকা টকটকে ঠোঁট, চোখ নাক কেমন ভাসা ভাসা। সৃষ্টিকর্তা যেন পরম মমতায় সৃষ্টি করেছেন এ নারীকে। এ বয়সে সে পুরুষ জাতির নজর কাড়তে ব্যস্ত। তাহলে যৌবনকালে সে কেমন ছিল তা নির্দ্বিধায় ধারণা করা যায়। ভারী শরীর নিয়ে মহিলা রান্নাঘরের দাওয়া থেকে উঠোনে পা রাখলেন। একমাত্র উপস্থিত এ মহিলার মুখেই কোনো বিস্ময় উৎসুক ভাব ছিল না। মহিলা এগিয়ে দর্শিনীর সামনাসামনি এসে দাঁড়ালেন। তারপর আশেপাশের সবার দিকে তাকিয়ে তার কণ্ঠিত আঙুলের চুনটুকু মোটা জারুল গাছের বাকুলে মুছে ফেললেন। পানটা দু একটা চাবান দিয়ে দর্শিনীর দিকে দৃষ্টি নিবদ্ধ করিলেন। গম্ভীর কিন্তু শান্ত কণ্ঠে বললেন, কত মাস চলছে? 4.5 তো হবেই মনে হচ্ছে। ভদ্রমহিলার কথার ধরনে সবাই তো অবাক হয়েছে, সাথে দর্শিনীও কম অবাক হয়নি। সত্যি তার 4.5 মাস চলছে, কিন্তু উনি কিভাবে জানেন? সবার দৃষ্টি বুঝে গেলেন বুদ্ধিমতী রমলা। খুব শীতলতা বজায় রেখেই বললেন, কি দর্শিনী? এমন প্রশ্নে হতবাক হলে নাকি? দর্শিনী মাথা নাড়ালো, যার অর্থ সে অবাক হয়েছে। পরক্ষণেই দর্শিনী ক্ষীণ স্বরে বলল, আপনি কিভাবে সঠিক আন্দাজ করলেন মাসিমা? আমি কিভাবে সঠিক আন্দাজ করেছি সেটা ভাবনার বিষয় না দর্শিনী। এমনকি এটা অবাক হওয়ার বিষয় না। অবাক হওয়ার বিষয় এখানে বাকি মেয়ে মানুষগুলো কিভাবে এতদিন তোমাকে দেখেও সেটা বুঝতে পারেনি। বেটা ছেলেদের কথা না হয় বাদই দিলাম, কিন্তু মেয়ে মানুষ এমন চোখের মাথা খায় কিভাবে তা ভাববার বিষয়। স্বভাবতই তুমি চিকন সিমসাম গড়নের মেয়ে, তাই তোমার পেট তত ফুলেনি। কিন্তু শাড়ির উপর দিয়ে পেট ভালোই বোঝা যায়। আর তার সাথে তোমার শরীরের গঠনও বদলিয়েছে।
আগের মতন শুকনো লাগে না, বরং গাল মুখ ভরা ভরা লাগে। স্বাভাবিকভাবে গর্ভাবস্থায় এমন পরিবর্তন আসে। তাছাড়া আমরা আগেকার মেয়ে মানুষ, এই হাতে কত পথই চিকিৎসা করেছি, স্বাস্থ্য কমপ্লেক্স ছিলাম কি না। কিন্তু তোমার পাশে ট্রিনা, তারপর তোমার আরও 2 ডাক্তার, কিভাবে বুঝলো না? কি পাশ করে এরা ডাক্তার হয়েছে? আর তোমার মা, মানে বেআইনি মেয়ের পরিবর্তন ধরতে পারলো না কেন? অদ্ভুত। রমলার কাট কাট জবাবে এর উত্তর দর্শিনীর মা। এবার নিপা মুখ খুলল, সন্দিহান কণ্ঠে বলল, আমার তো আগেই সন্দেহ হয়েছিল, কিন্তু বলিনি। আমি কিছু বললে তো দোষ হয়ে যায়। তা মা, আপনি কিছু বুঝেননি? সরলা এক ধ্যানে মেয়েটার দিকে তাকিয়ে রইল, কারো কোনো উত্তর দিল না। কেবল মেয়ের দিকে তাকিয়ে যান্ত্রিক কণ্ঠে বললেন, জামাই জানে না, তাই না দর্শিনী? দর্শিনী হৃৎপিণ্ড ছলাৎ করে উঠল। সে মনে মনে হাজারবার চেয়েছিল বিপ্রতীপের কথা যেন এখানে না ওঠে, কিন্তু তার মা বরাবরই যেন তার বিপরীতে যেতে পছন্দ করেন। সেটাই আরেকবার প্রমাণ হলো। জামাইয়ের কথা এখানে কেন তুলছো সরলা? তুমি যা ভাবছো তা মাথা থেকে ঝেড়ে বের করে দাও। ও ছেলে এটা জানুক আর না জানুক, আমার মেয়ে সেই নরকে পা দিবে না। প্রতাপের ভারী কি কথাতেও হেলদোল হলো না সরলার, বরং কণ্ঠের কাঠিন্যতা একটু বাড়িয়ে বলল, তুই জামাইকে এটা জানাসনি তাই না? জানালে আমি নিশ্চিত যে এমন অঘটন ঘটতো না। তুই তুচ্ছ করে বিয়েটা ভেঙেছিস তাই না? ইচ্ছে করে বিয়েটা ভেঙেছিস তাই না? দর্শিনী মাথা নিচু করে রাখলো। সব জিনিসের বিপরীত দিক বের করা যেন মা আর নিপা বৌদির পিষ্টি স্বভাব। মৃত্যুঞ্জয় এতক্ষণ কেবল সবটা দেখেই গেল। কিছুক্ষণের জন্য তার মনে হয়েছিল তার হাত পা অবশ হয়ে গিয়েছিল। অনেকটা সময় নিয়ে নিজেকে সে সামলালো। সে দর্শিনীকে ভালোবাসে। দর্শিনীর ভালো খারাপ সবটা নিয়েই সে তাকে ভালোবাসবেই। তাহলে সামান্য কারণে এমন দমে যাওয়ার তো কোনো কারণ নেই। দৃষ্টান্ত মৃত্যুঞ্জয়ের কাঁধে হাত রেখে আশ্বাস দিল। দর্শিনীর মা তার দিকে এগিয়ে আসতে নিলেই দর্শিনীর সামনে ঢাল হয়ে দাঁড়ায় মৃত্যুঞ্জয়। দর্শিনী রীতিমতো বিস্মিত, হচ্ছেটা কি তার সাথে? দর্শিনীর ভাবনার মাঝে মৃত্যুঞ্জয়ের দাঁত কিরমির করা কথা ভেসে এলো। একদম প্রিয় দর্শিনীর শরীরে হাত দেবেন না কাকিমা। ও ছোট নেই, অন্তত ভেতরের প্রাণটার কথা ভেবেও এ ভুল করতে যাবেন না কেমন? মা হয়ে আশ্রয়স্থল হন, সেটা না পারলে হাত গুটিয়ে রাখুন, কিন্তু তবুও ক্ষতির কারণ হবেন না। উপস্থিত সবাই বিস্মিত। সরলা আগের জায়গায় দাঁড়িয়ে আছে, পা তার আর চলছে না, কেবল একজনের চোখ হাসছে। সে চিন্তামুক্ত একটা শ্বাস ফেললো, এটা ভেবে যে তার মেয়ের আর একটা আশ্রয়স্থল হবে। তবে তৈরি হয়ে গিয়েছে, এবার বোধহয় অঙ্কটা মিলবে। দর্শিনীর বুক কাঁপানো ঝড়ের বাতাস ছুঁয়ে দিল তার শরীর। মনের মাঝে ভর করলো শীতলতা। হঠাৎ করে তার ভালো লাগা শুরু করলো। এমনটা তো কখনো হয়নি। তবে কি বিপ্রতীপের করা কর্মকাণ্ড দর্শিনীর হৃদয় থেকে মুছে দেওয়ার জন্য নতুনের আবির্ভাব। ভাবনার মাঝেই প্রকৃতি গর্জন করে উঠল। বাহির থেকে মাইকিনের শব্দ ভেসে এলো। মাইকিন করা লোকটা ভয়ার্থ কণ্ঠে সাবধান করছে। পাশের এলাকার বাঁধ ভেঙে গিয়েছে, বন্যা হওয়ার সম্ভাবনা, সবাই যেন সাবধানে থাকে। অবাক জোছনায় ভরা রজনী ক্যানভাসের মতন যেন রং তুলিতে এঁকেছে রাত। টানা সপ্তাহখানিক বর্ষণের পর আজ প্রকৃতি ক্লান্ত পরিশ্রান্ত। পৃথিবীতে ঠেলে দেওয়ার জন্য যেন এ বিশাল আকাশের বুকে কোনো জলবিন্দু অবশিষ্ট নেই। তাই সে বিশাল বর্ষণের পর ছুটি নিয়ে জ্যোৎস্না ভরা রাত্রি উপহার দিয়েছে ধরণীর বুকে। জায়গাটা ঠিক সিলেটের জাফলং। প্রকৃতির কন্যা বলা হয় যাকে। কি তার যৌবনতা, সৌন্দর্যতা! তাকে দেখলে মনে হয় যেন কোনো অষ্টাদশীর হাসি, মনে হয় স্বপ্নের কোনো যত্নে গড়া বিলাসিতার প্রাচুর্য। বড় বড় পাহাড় ভেদ করে যখন অবাক জোছনা ছড়ায় চাঁদ, তখন মনে হয় সৃষ্টিকর্তা বড় যত্ন করে গড়িয়াছে প্রকৃতি। তবে প্রকৃতির কন্যা আজ বিধ্বস্ত, বন্যায় ভেসে গেছে তার অর্ধেক প্রাচুর্য। কি যে মুমূর্ষু অবস্থা তার কোলে বেঁচে থাকা প্রাণগুলো আজ বাসভূমি হারা। হাহাকার মিশে গেছে বিশাল পাহাড়ের কানায় কানায়। তাদের একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতেই পুরো দেশের জায়গা জায়গা থেকে ছুটে আসছে মানুষ। কেউ খাদ্য, কেউ বস্ত্র, কেউ চিকিৎসার হাত বাড়িয়ে দিচ্ছে। সে বাড়িয়ে দেয়া হাতগুলোর মাঝে দর্শিনী, দৃষ্টান্ত তৃণা, মৃত্যুঞ্জয়, বিহঙ্গিনী সহ আরো কত যুবক যুবতীর হাত আছে, যারা এই প্রাণগুলোকে দিতে চাচ্ছে নিরাপত্তা। জাফলং 0 পয়েন্টে বন্যা হওয়াতে দর্শিনীরা ক্যাম্পিং করছে এখানে।
বিগত 5 দিন যাবৎ তারা এখানেই আছে। অক্লান্ত পরিশ্রম দিয়ে গেছে বন্যায় ভুক্তভোগী মানুষের পিছনে। পরিস্থিতি কিছুটা এখন হাতের মুঠোয়। ঘড়ির কাঁটায় সময় এখন 3টা 15। দর্শিনী দাঁড়িয়ে আছে তাদের তাঁবুর বাহিরে। তাঁবুর পূর্ব দিকে বিশাল ঝর্ণা, অনবরত জল গড়িয়ে পড়ছে সেদিক থেকে। দর্শিনীর দৃষ্টি সেখানেই নিবদ্ধ। মনের মাঝে তার বিশাল দ্বন্দ্ব। সেদিন বাচ্চাটার কথা শোনার পর কেউ বিপরীত প্রক্রিয়া দেয়নি, বরং তার আদর যত্ন একটু বেড়েছে। তবে মা আর নিপা বৌদি কেমন থম মেরে আছে। এটা অবশ্য জানা কথা যে মা আর বৌদি এমন কিছুই করবে। দর্শিনী তো ভেবেছিল এর চেয়ে বেশি কিছুই করবে, কিন্তু না, তেমন কিছুই হয়নি। এর জন্য সে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা স্বীকার করেছে 1000বার। ঘুমাননি কেন প্রিয়দর্শিনী? এত রাত জেগে আছেন যে? রাতের নিস্তব্ধতা ভেদ করে গম্ভীর পুরুষালী কণ্ঠটা ঝঙ্কার তুলল যেন প্রকৃতিতে। সামান্য কেঁপে উঠল রমণী। ভাবনায় ব্যস্ত থাকা অক্ষিগুলোর কোনায় চিকচিক করা অশ্রুবিন্দুগুলোকে বার কয়েক চোখের পাপড়ি ঝাপটিয়ে নিরুদ্দেশ করে দেওয়ার চেষ্টা চালালো। অতপর পিছনে ঘুরে দৃষ্টি দিল সুঠামদেহী পুরুষটার দিকে। ছেলেটার বয়স 30-32 হবে নির্দ্বিধায়, কিন্তু চোখ মুখে এখনো যেন 24-এর লাবণ্যতা। মুখমণ্ডলে ফুটে আছে ভিনদেশি ভাব। শরীরের রং একটু বেশিই সুন্দর, যেন এই আধার রাতেও দীপ্ত দিচ্ছে কেমন অবলীলায়। দর্শিনীকে চুপ থাকতে দেখে মৃত্যুঞ্জয় এগিয়ে এলো আরো 2 কদম। কণ্ঠের গাম্ভীর্যতা আর একটু বাড়িয়ে বলল, এত বাতাসের মাঝে এখানে এমন দাঁড়িয়ে আছেন কেন? আর রাত কত হয়েছে সে খেয়াল আছে? নাকি দেবদাসী হয়ে ঘোরা ছাড়া কোনো খেয়ালই আপনার মাথায় থাকে না? মৃত্যুঞ্জয়ের কথায় দর্শিনী খানিকটা ভ্রু কুঁচকাল। সন্দিহান কণ্ঠে বলল, আমি দেবদাসী হয়ে কখন ঘুরলাম? এখন সেটাও আমাকে বলে দিতে হবে? আপনার চাল চলন হাবভাবে এখনো দেবদাসীর ছোঁয়া। কেন একটু হাসতে পারেন না নাকি? অদ্ভুত, আজকাল দেখছি আপনার মুখের বেশি কথা ফুটেছে। আগে তো ভাবতাম আপনি তত কথা বলতে জানেন না। মৃত্যুঞ্জয় গম্ভীর মুখে কিছু বলতে গিয়েও দর্শিনীর কথা হেসে উঠেছে। অনবরত গড়িয়ে পড়তে থাকা ঝর্ণার স্বচ্ছ সুন্দর জলের দিকে দৃষ্টি নিবদ্ধ করে বলল, আগে আমার কথা আপনার শোনার প্রয়োজন মনে হতো না। আমি বললেও আপনি হয়তো এখনের মতো মনোযোগ দিয়ে শুনতেন না, তাই বলিনি। মৃত্যুঞ্জয়ের এমন উত্তরে দর্শিনীর যেন ভাষা কেড়ে নিল। সে আরেকবার সপ্তম পর্যায়ে উঠে বিস্মিত কণ্ঠে বলল, তার মানে আমার মুডের উপর ডিপেন্ড করে আপনার শব্দখনির কারা বাক্য বনে? বাহ, ইন্টারেস্টিং। আপনার কাছে ইন্টারেস্টিং হতে পারে। আমার হৃদয় পিঞ্জিরা ছলৎ করে উঠল। আমি ধন্য যে ম্যাডাম। দর্শিনী খিলখিল করে হেসে উঠল। হাসির সাথে দোল খেলো যেন শক্ত পাহাড়ের কোণ থেকে শুরু করে সুঠামদেহী মানবের বক্ষ। এই বিধ্বস্ত জাফলংও যেন রঙিন হলো। এটা কি চাঁদ দেখানোর সময় ট্রিনা? ঘুম ঘুম বিরক্ত স্বরে প্রশ্ন ছুড়ল দৃষ্টান্ত। ট্রিনা দৃষ্টান্তের বাহু আঁকড়ে ধরে মিষ্টি হেসে বলল, হ্যাঁ, এখনই চাঁদ দেখার সময়। দৃষ্টান্ত দা। দিনের বেলা তো আর চাঁদ থাকে না, তাই তো রাতের বেলাতেই পাওয়া যায়। চাঁদ তো রাতের বেলাতেই পাওয়া যায়, তাই না? আর তাছাড়া আজ কতগুলো দিন পর চাঁদ উঠেছে সে খেয়াল আছে তোমার? একটু দেখো না, চোখের কোণা থেকে কেমন করে জ্যোৎস্না গড়িয়ে পড়ে। ট্রিনার আকতি মাখা কণ্ঠে ঘুম ছুটে দৃষ্টান্তের। ট্রিনার গালে ছোট্ট করে ঠোঁট ছুঁয়ে নরম কণ্ঠে বলে, আমার হৃদয় আঙিনায় তো রোজ নিয়ম করে ট্রিনা নামক চন্দ্রিমা জ্যোৎস্না ছড়ায়। সে জ্যোৎস্নার কাছে জ্যোৎস্না যে কিছুই না মোর তৃণশয্যা। ট্রিনা লজ্জা পায় আর একটু গুটিয়ে যায় দৃষ্টান্তের বক্ষ মাঝে। চাঁদ তার জ্যোৎস্নার রং আর একটু বাড়িয়ে দেয়। কপত কপতির মিষ্টি প্রেম দেখে ট্রিনা মৃদু হাসে। অন্তরের অন্তঃস্থল থেকে বিশাল ধন্যবাদ দেয় এক নারীকে। সে মানবী অবুঝ হয়েছিল বলেই হয়তো আজ দৃষ্টান্ত তার। মায়া কলেজ যাওয়ার জন্য তৈরি হচ্ছে। গত সপ্তাহে সে এখানের একটা বেশ খ্যাতনামা কলেজে ভর্তি হয়েছে। বিপ্রদীপ নিজে গিয়ে ভর্তি করিয়ে দিয়ে এসেছে। বাড়িটা কেমন যেন মৃত্যুপরীর মতো ঠেকছে মায়ার কাছে। কেমন নিস্তব্ধতা ঘেরা। মোহনা মাঝে মাঝে হুঙ্কার না দিলে বোঝাই যায় না বাড়িটাতে মানুষজন যে বাস করে। কেমন অদ্ভুত বাড়ি। বিপ্রদীপ গলার টাই বাঁধতে ব্যস্ত। সেও একটু অফিসের জন্য বের হবে। মায়াও নিজেকে পরিপাটি করে নিয়েছে কলেজ যাওয়ার জন্য, কিন্তু চুল বাঁধতে গিয়ে বাঁধল বিপত্তি।
গতকাল ভাঙা কাচের গ্লাসের টুকরো উঠাতে গিয়ে তার ডান হাত বিশ্রীভাবে কেটে গিয়েছে। এখন সে হাতে জোর দিয়ে মাথা চিরুনি চালান করতে পারছে না। মায়া কতক্ষণ চেষ্টা করে অবশেষে হতাশার শ্বাস ফেলল। না, তার দ্বারা এই কাজ সম্ভব না। মন খারাপ করে যেই চিরুনি ড্রেসিং টেবিলের উপর রাখতে যাবে, তখনই বিপ্রতীপ মায়ের কাছে থেকে চিরুনিটা নিয়ে নেয়। মায়া অবাক হয়ে যায়। মায়াকে আরও এক ধাপ অবাক করে দিয়ে বিপ্রতীপ নিজের হাতের চিরুনিটা মায়ের মাথায় চালান করে। খুব ধীরে যত্নে গুছিয়ে দেয় মায়ের এলোমেলো চুল। মায়ের যেন বাক শক্তি হারিয়ে ফেলার উপক্রম। সে বিস্ময়ে চোখ ছোট বড় করে তাকিয়ে আছে। আজকাল বিপ্রতীপের ব্যবহার তার কাছে অদ্ভুত লাগে। কেমন যেন মাঝে মাঝে ঘোর লেগে যায়। মাঝে মাঝে মনে হয় এ লোকটার মোহে পড়ে যাচ্ছে সে। এ কেমন অনুভূতি? এই অনুভূতির কারণই বা কি? মায়া সামলে নেয় নিজেকে, যতটা সম্ভব নিজেকে ধাতস্থ করে ধীর কণ্ঠে শোধায়, সর্দির কোনো খোঁজ পেলেন? কোথায় আছে সে? সামান্য একটা পুচকির খোঁজ পাবো না আমি? সে যেখানে আছে ভালোই আছে। মায়ার চুলের দিকে তাকিয়ে বিপ্রতীপের সহজ সরল স্বীকারোক্তি। মায়া আবারও অবাক হলো যে বিপ্রতীপকে দেখে সে এ বাড়িতে পা রেখেছিল, সে বিপ্রতীপ আর এ বিপ্রতীপের মাঝে বিশাল তফাৎ। এতটা বদল কেন? মায়াকেও প্রিয়দর্শিনীর মতো বসে আনার চেষ্টায় কি এটা? মায়া নিজেকে শীতল রেখে তীক্ষ্ণ স্বরে আবার প্রশ্ন ছুড়ল, সর্দির খবর জানেন, অথচ তাকে বাসায় আনছেন না? কেমন অদ্ভুত ব্যাপারটা না? বিপ্রতীপ হাসে। মায়ের চুলে খুব সুন্দরভাবে পেনি করে দিয়ে নিঃশব্দে চিরুনিটা ড্রেসিং টেবিলে ওপর রাখে। ধীর গলায় বলে, যে যেভাবে খুশি থাকে তাকে সেভাবে খুশি থাকতে দেওয়া উচিত। ও আচ্ছা, তাহলে শোয়ের খুশির সময় এ কথাখানা কোথায় ছিল? মায়ার মোহে আটকে ছিল। মায়ের তাচ্ছিল্য মাখা প্রশ্ন, বিপ্রতীপের আবার নীরব জবাব দিয়ে বিপ্রতীপ এক সেকেন্ডও দাঁড়ায় না, ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। মা হা হয়ে তাকিয়ে রইল। এ কেমন বেড়াজালে আটকাচ্ছে সে? তবে তার সমাপ্তিও কি দর্শিনীর মতন? বিছাকান্দির বড় সড়ক পথে দাঁড়িয়ে আছে কতগুলো যুবক যুবতী। মোটামুটি সবার হাতে অ্যাফরন। দুপুরের করা তির্যক রশ্মি খাড়াখাড়িভাবে পড়েছে তাদের ওপর। এক একটা মানুষের মুখগুলো কেমন শুকিয়ে লাল হয়ে আছে গরমে। কে বলবে গত কয়েকদিন অবধি এখানে তুমুল বর্ষণ ছিল। রোদের তেজে যেন বন্যার বর্ষণের আমেজে থিতিয়ে পড়ছে। দর্শিনী নিজের শাড়ির আঁচল দিয়ে মুখের বিন্দু বিন্দু ঘামটুকু মুছে ফেলল। আরও 10-15 মিনিটের মতন হেঁটে গেলেই তারা তাদের গন্তব্যে পৌঁছাবে। জলের তৃষ্ণায় দর্শিনীর মুখটা শুকিয়ে ছোট হয়ে গেছে। বিহঙ্গিনী তৃণা দর্শিনী পাশাপাশি হাঁটছে, টুকটাক কথাও বলছে। হঠাৎ কিছু বুঝে ওঠার আগে বিহঙ্গিনী চিৎকার দিয়ে কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতে দৌড়ে চলে যায় রাস্তার অপর পাশে। হর্ন হয়ে কি যেন খুঁজতে শুরু করে। রাস্তার এ পাশের মানুষগুলো কেবল অবাক চোখে সে দৃশ্য দেখে যায়। ফ্লাইওভারের কিনারে চিন্তিত মুখ নিয়ে দাঁড়িয়ে আছে সবাই। সবার মুখের আতলে একটাই প্রশ্ন, বিহঙ্গিনী এমন অদ্ভুতভাবে দৌড় দিল কেন? বিহঙ্গিনীকে ঘিরেই দাঁড়িয়ে আছে সবাই। বিহঙ্গিনীর দৃষ্টি স্থির, মুখে থমথমে ভাব বিরাজিত। দর্শিনী তার হাতের জলের বোতলটা এগিয়ে দিল বিহঙ্গিনীর কাছে। ধীর নম্র শীতল কণ্ঠে বলল, আগে জলটুকু খা বিহু, তারপর না হয় বাকি কথা বলা যাবে। বিহঙ্গির চোখের পাতা পিট পিট করে নড়ল। কোনো বাক্য ব্যয় না করেই জলের বোতলটা নিয়ে ঢক ঢক করে অনেকখানি জল খেয়ে নিল। সে যেন এতক্ষণ এই জলের অপেক্ষাতেই ছিল। অতঃপর বোতলের মুখটা লাগাতে লাগাতে ধীর কণ্ঠে বলল, দুঃখিত সবাইকে এত বিচলিত করে তোলার জন্য। হুট করে আমার এমন ছুটে যাওয়া উচিত হয়নি। আই এম এক্সট্রিমলি সরি। বিহঙ্গিনীর কথার বিপরীতে দর্শিনী তার শাড়ির আঁচল দিয়ে ঘামে চুপচুপে হয়ে যাওয়া বিহঙ্গিনীর লাল মুখখানা মুছে দিল পরম যত্নে। আদুরে কণ্ঠে বলল, ছুটে গিয়েছিলি কেন বিহু? কি দেখেছিলি? বিহঙ্গিনী খানিকটা চমকালো, অতঃপর আমতা আমতা করে বলল, আমি ভেবেছিলাম আমার পরিচিত একজনকে দেখেছি, তাই ছুটে গিয়েছিলাম। কিন্তু কেউ তো ছিল না। আমার চোখের ভ্রান্তি হয়তো সেটা। পরিচিতকে দেখে গগন কাঁপানো চিৎকার দিয়ে কান্নার সাইন্সটা তো বুঝলাম না ম্যাডাম। দৃষ্টান্তের খোঁচা মারা কথায় হেসে উঠল সবাই। কেবল বিহঙ্গিনীর মুখে ঘন আধার করে মেঘ জমল।
ঠাট্টাটা যে সে ঠিক হজম করতে পারেনি সেটারই বহিঃপ্রকাশ ঘটালো যেন মুখমণ্ডলটা। দর্শিনী হয়তো আজ করতে পারলো সে মন খারাপ, তাই সবার দিকে তাকিয়ে গমগমে স্বরে বলল, হাসাহাসি হয়ে গেলে এবার গন্তব্যে রওনা দেওয়া যাক। অনেক কাজ বাকি আছে, তাই না? সবাই সায় জানালো। দর্শিনীর কথায় হাঁটা ধরল গন্তব্যে। দর্শিনী ধীরে বিহঙ্গিনীকে উঠিয়ে খুব যত্নে আঁকলে ধরল তার হাতখানা, যেন বিহঙ্গিনীর হঠাৎ চলে আসা মন খারাপের মেঘকে সে মুছে দেবে। বিহঙ্গিনী হাসলো। মেয়েটা এখনো এতটা সাথে এতটা ভাবে সবাইকে নিয়ে, অথচ মেয়েটারই কপাল পোড়া। মৃত্যুঞ্জয় আরেকটু মুগ্ধ হয়। প্রতিনিয়ত সে এই নারীর প্রতি মুগ্ধ হচ্ছে। প্রাক্তন স্বামীর বোধকে এতটা নিঃস্বার্থভাবে আঁকলে নিতে কজনই পারে? বিহঙ্গিনীর মাথায় কেবল একটা ভাবনা ঘুরছে, তার চোখ কি করে ভুল দেখলো? এতটা নিখুঁত ভুল কিভাবে দেখলো? নাকি তার মনের ভ্রান্তি ছিল? এত বছর পর মানুষটাকে দেখতে পাওয়াটাও কেমন যেন ভ্রমের মতন লাগছে। তাকে দ্রুত বাড়ি ফিরতে হবে। রহস্য তো সব ওই বাড়ি থেকে উৎপাদিত। ওই বাড়িতে গিয়ে রহস্যের সমাধান পাবে সে নিশ্চয়। বিহঙ্গিনীকে ভাবনায় বিভোর থাকতে দেখে ভ্রু কুঁচকাল দর্শিনী। বিহঙ্গিনীর বাহুতে সামান্য ধাক্কা দিয়ে জিজ্ঞেস করলো, কি ভাবছিস বিহু? কোনো সমস্যা হয়েছে কি? বিহঙ্গিনী ডানে বামে মাথা নাড়ায়, মুচকি হেসে বলে, বৌদি, তুই যে অন্তঃসত্ত্বা সেটা তো দা ভাই জানে না। জানাবি না? বিহঙ্গিনীর প্রশ্নে বিহঙ্গিনীর পা থেমে যায়, দর্শিনীর পা থেমে যায়, সাথে থেমে যায় আরো 3 জোড়া পা। মৃত্যুঞ্জয় দর্শিনীর উত্তরের আশায় তাকিয়ে থাকে সেদিকে। দর্শিনী কিছুক্ষণ সময় নেয়, তপ্ত এক শ্বাস ফেলে বলে, তোর দা ভাই জানলেই বা কি, না জানলেই বা কি? তার তো সংসার হয়েছে, দারুণ রঙের সংসার। দর্শিনীর কোনো কিছু জানার অধিকার তার নেই, কিন্তু সন্তানটা তো তারও। তুই অস্বীকার করতে পারবি? বিহঙ্গিনীর একটা প্রশ্নে থম মেরে গেল সব। মৃত্যুঞ্জয় হৃদয়খানি বোধহয় কিঞ্চিৎ কেঁপে উঠল। দর্শিনী চুপ রইল কেবল। তন্ন ধৃত্রিনা তাচ্ছিল্য হেসে বলল, অস্বীকার করার কি আছে? অস্বীকার না করার কি আছে? এমন নষ্ট পুরুষদের স্বীকার করার কোনো দরকার নেই। এ সকল কেবল দি ভাইয়ের, এ সন্তান কেবল দি ভাইয়ের। তোমার ভাইয়ের মতন নোংরা মানুষের পরিচয় দিয়ে সন্তান বড় হবে না। আমার মনে হয় বিহঙ্গিনী এত কিছু ভেবে বলেননি। যে মেয়ে নিজের বৌদির প্রতি অবিচার সহ্য করতে না পেরে বাড়ি ছেড়েছে, সে নিশ্চয়ই ওই অবিচারকদের পক্ষে কথা বলবে না, তাই না বিহঙ্গিনী? মৃত্যুঞ্জয়ের কথায় বিহঙ্গিনী মলিন হাসে মাথা নাড়ালো। অতপর দর্শিনীর দিকে তাকিয়ে মলিন কণ্ঠে বলল, তুই রাগ করিসনি তো বৌদি ভাই? না বিহু, রাগ করবো কেন? আর তুই তো জানিস তোর ভাইকে আমি ডিভোর্স পেপার দিয়ে আসছি। কয়েকদিন পর কোর্ট থেকে ডাক আসবে, তারপর চিরদিনের জন্য খাতা কলমে বিচ্ছেদ হবে আমাদের। তাহলে এই সন্তানের কথা তোর ভাই জানুক বা না জানুক তাতে কিচ্ছু যায় আসে না। গর্ভধারণকালীন ডিভোর্স তো হয় না মনে হয় দি ভাই? ট্রিনার কথায় সবারই মোটামুটি ভ্রু কুচকালো। সত্যিই তো, প্রেগনেন্সি অবস্থায় তো ডিভোর্স হয় না। তাহলে? সবাই যখন উত্তরের আশায় দর্শিনীর দিকে তাকালো, দর্শিনীর মুখে তখন মলিন হাসি বিরাজমান ছিল। তাহলে কি বাচ্চাটা আসা অব্দি অপেক্ষা করতে হবে তোর দর্শিনী? দৃষ্টান্তের প্রশ্নে ডানে বামে মাথা নাড়ালো দর্শিনী। হাঁটার গতি স্বাভাবিক রেখেই বলল, যেহেতু ডিভোর্স ফাইল আমি করেছি তাই অপেক্ষা করার প্রয়োজন নেই। গর্ভ অবস্থায় যদি কোনো স্ত্রী নিজ ইচ্ছায় ডিভোর্স দিতে চায় এবং সেই যদি ডিভোর্সের জন্য আপিল করে, তবে কোনো ঝামেলা ছাড়াই ডিভোর্স হয়ে যায়। এটা নিয়ে উকিল সাহেবের সাথে আমার খোলামেলা কথা হয়েছে, আর খুব শীঘ্রই কোর্ট থেকে আমাদের ডাক এলো বলে। তারপর চিরতরে মুক্তি। কথা শেষে ছোট্ট একটা শ্বাস ফেলল দর্শিনী। সে শ্বাসের সাথে যেন ভেসে গেল কিছু হৃদয় নিংড়ানো হাহাকার। এই হাহাকার পাওয়া না পাওয়া হিসাবের ওপরে বেইমানি করা মানুষটার জন্য এই হাহাকার জানে। এই হাহাকার জানে এককালীন প্রিয় মানুষটার প্রতি অগাধ প্রেমের প্রাণঘাতী কতটা। দর্শিনীর সাথে সাথে আর 4 জন মানুষের দীর্ঘশ্বাস ভেসে এলো। শহরের রাত আর দিনকে কেমন আলাদা করা যায় না। সবসময় রাস্তাঘাটে মানুষের বিশাল স্তূপ থাকবে, হইচই চেঁচামেচি এক ধরনের হট্টগোল পরিস্থিতিতে ভরা থাকবে শহর। এই বিশাল হইচই পরিপূর্ণ রাস্তায় হেঁটে যাচ্ছে মায়া, তার পাশাপাশি হাঁটছে হৈমন্ত। শহরের বুকে তখন মুখ ভরা ভার করা ক্লান্ত। তুই যে বাজারে যাচ্ছিস আমাকে একটু বলে বের হলি না কেন? আমি বারান্দা দিয়ে না দেখলে তো জানতামই না। হৈমন্তের কথায় তাদের নিশ্চুপতায় ভাটা পড়ল। মায়া একটু হেসে বলল, ভেবেছিলাম বাজার এখান থেকে এখানে যাব আর টুকটাক কেনাকাটা করে চলে আসব।
তুই কি বিপ্রতীপের প্রতি আসক্ত হচ্ছিস মায়া? হৈমন্তের এখন প্রশ্নে চমকে যায় মায়া। হাতে থাকা ব্যাগটা সামান্য কেঁপে ওঠে। হৈমন্তের নজর তখনও মায়ের উপরে নিবদ্ধ। মায়ের খুব গোপনে কেঁপে ওঠাটাও চোখ এড়ায়নি তার। হৈমন্ত খানিক বাঁকা হাসল। হাসিটা তাচ্ছিল্যের নাকি বিষাদের ঠিক টের পাওয়া গেল না। মায়া তার শাড়ির আঁচলটা দিয়ে খুব সন্তর্পণে কপালের ঘামটুকু মুছে নেওয়ার প্রচেষ্টা চালালো। কোনো মতে কথাটা কাটানোর চেষ্টা করে বলল, তুমিও না হৈমন্ত ভাই? হুটহাট কি যে বলো, এসব কিছুই না। আমি এত সহজে আমার লক্ষ্যের কথা ভুলি না। লক্ষ্যের কথা ভুলিসনি মানে? এই না যে তুই কারো প্রতি দুর্বল হতে পারবি না। তোর লক্ষ্যতে এমন কোনো চুক্তি ছিল না যে তুই কারো প্রতি আসক্ত হতে পারবি না। তা কেন কোনো কথা লুকাচ্ছিস মায়া? তাও আবার আমার কাছ থেকে। হৈমন্তের প্রশ্নের উত্তর দিল না, কেবল এলো কিছু নীরব দীর্ঘশ্বাস, যা হয়তো হৈমন্তের কথাকে সমর্থন জানালো। হৈমন্ত হাসল। রাস্তা বরাবর দৃষ্টি নিক্ষেপ রেখে হাসতে হাসতে বলল, বিপ্রতীপকে ভালোবাসা এক ধরনের অন্যায়। মনে রাখিস মায়া, তুই নিজের প্রতিশোধ পূরণের জন্য একটা সংসার ভেঙেছিস, যেটা অন্যায়। আমি তবুও তোর সাথে দিয়েছি ওই মানুষগুলোকে শাস্তি দেওয়ার জন্য। কিন্তু তুই যদি তাদের প্রতি দুর্বল হয়ে আরেকটা অন্যায় করিস, তবে তোর ক্ষমা নেই। এই অন্যায়ের শাস্তি দিব আমি তোকে দেব। শাস্তি কিন্তু আমি তোকে দেব। মায়া চমকালো। দুটো পা তার থেমে গেল। হৈমন্তের কথা বলার ভঙ্গিমায় ছিল এমন যে থামতেই হতো। মায়ের মনের কোণে ভয় জমা হলো। কণ্ঠ খাদে নামিয়ে বলল, তুমি আমায় শাস্তি দিতে পারবে হৈমন্ত ভাই? অন্যায়কারী শাস্তি আমি দেবই, সেটা তুই হলো। আমার ভালোবাসা আমার দুর্বলতা নয় মায়া। কথা থামিয়ে হৈমন্ত চলে গেল। মায়া ড্যাব ড্যাব করে চেয়ে রইল। আজ হৈমন্ত ভাইয়ার কথার ধরন অন্যরকম। এর কারণ কি? মায়ের অহেতুক আবেগে কি এর কারণ? হাজার কথা ভাবতে ভাবতে মায়া বাসায় এসে পৌঁছালো। হাতের বাজারের ব্যাগটা দরজার সাথে রেখে ড্রয়িং রুমে পা রাখতে এক দানবীয় চর এসে পড়ল তার গালে। সে হতভম্ব চোখে সামনে তাকালো। বিপ্রতীপের রাগী জ্বলন্ত চোখ জোড়া চোখে পড়ল তার। মায়া বিপ্রতীপের এমন রাগের কারণ বুঝলো না, তাই অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, এটার মানে কি? কার সাথে ছিলা তুমি? ওই ছেলেটাকে? এত রাতে একটা ছেলের সাথে ঘুরে বেড়াতে লজ্জা লাগছে না? বাজারে কাজ দিয়ে না আসলে তো এমন লীলা খেলা দেখতেই পারতাম না। বিপ্রতীপের এমন কাজের কারণ এখন বোধগম্য হলো মায়ার। বিপ্রতীপের পিছে দাঁড়িয়েই মোহনা হাসছে। বাকিটা বুঝতে বাকি রইল না মায়ার। হয়তো বিপ্রতীপের জ্বলন্ত আগুনে ঘি ঢেলেছে সেই মহিলা। এতক্ষণের ভালো লাগাটা মুহূর্তেই মূর্ছা গেল যেন। তেতে উঠল মায়া। ভয়ঙ্কর রকমের শব্দ করে পাশে রাখা ফুলের টবটা ভেঙে ফেলল। সে ভাঙা টবের টুকরোটা হাতে নিয়ে নিজের হাতেই দুইটা টান দিল। বিপ্রতীপ কেবল অবাক ও হতভম্ব চোখে সবটা দেখল। মায়ার নিজেকে আঘাত করার কারণ খুঁজে পেল না মোহনাও। মায়া এবার বিপ্রতীপের কলার টেনে ধরে বলল, আপনি যখন ঘরে বউ রেখে বাহিরের মেয়ের পিছে ঘুরেছেন, তখন আপনার লজ্জা করেনি? তাহলে আজ আমার কেন লজ্জা করবে শুনি? মায়ার গালে চর দেওয়া এত সহজ, তাই না? দাঁড়ান, এই সামান্য মজা দেখিয়ে দিই। কথা থামিয়ে মায়া মরে গেলাম গো বলে চিৎকার দিয়ে উঠল। হাতে থাকা ফোনটা দিয়ে কল লাগালো অনাকাঙ্ক্ষিত জায়গায়। কথাটা যে বোঝা গেল মায়া পুলিশ স্টেশনে কল করেছে। বিপ্রতীপ আর তার মা কেবল নীরব দর্শকের ভূমিকা পালন করলো। এটা কি মেয়ে না অন্য কিছু? দর্শিনী কেবল বিছানায় মাথা দিয়েছে। তন্মধ্যেই তার ঘরের দরজায় ক্রমাগত কেউ আঘাত করা শুরু করলো। দর্শিনীর সাথে বিহঙ্গিনী টিনাও লাফিয়ে উঠল। সারাদিন পর 3 জন মাত্র ঘুমাতে এসেছিল। এর মাঝে এমন কারাঘাতে কেঁপে উঠল সব। টিনা দ্রুত গিয়ে দরজা খুলতেই হুড়মুড় করে প্রবেশ করলো মৃত্যুঞ্জয় আর দৃষ্টান্ত প্রবেশ করে ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, দর্শিনী, তাড়াতাড়ি এখান থেকে যেতে হবে। বাইরে থেকে কল আসছে। প্রদীপদা আর সুমনদার অবস্থা খুব খারাপ। আমাদের যেতে হবে দ্রুত। কথাটা বলতে দেরি দর্শিনীর মাথায় বিনা মেঘে বজ্রপাত হতে দেরি হয়নি। সে কোনো মতে কাঁপা কণ্ঠে বলল, কি হয়েছে তার? দৃষ্টান্ত আর মৃত্যুঞ্জয় দর্শিনীর প্রশ্নের উত্তর দিল না। দর্শিনী খাট থেকে নামতে নিলে অসাবধানতাবশত পা পিছলে যায়। মুখ থুবড়ে পড়ার আগে শক্ত একটা হাত তাকে আঁকড়ে ধরে।
দর্শিনী হাতের মালিকের দিকে তাকাতেই দেখে মৃত্যুঞ্জয় খুব যত্নে তাকে আঁকড়ে ধরেছে আর ভয়ার্থ কণ্ঠে বলছে, দেখে চলবেন তো বাবা, এখনই তো মুখ থুবড়ে পড়তেন। নিজে থেকে সাবধান না হলে আর কে সাবধান করবে বলুন? 5 মাস রানিং আপনার, এখন অন্তত নিজের কথাও ভাবেন। যাই হোক, ভয় পেয়েছেন, কিছু হবে না আপনার, আমি তো আছি। হাজারো অনিশ্চয়তার মাঝে দর্শিনী যেন কাউকে পেল যে হারাবে না, থেকে যাবে চিরকাল। এর মাঝে দৃষ্টান্ত ছাড়া তারা দিল বাড়ির পরিস্থিতি ভয়াবহ। শুকনো মুখে মধ্যরাতে বাড়ি ফিরছে বিপ্রদীপ। তার বাবা নিলয় কুমার জেল থেকে মোটা টাকার বিনিময়ে মাত্র ছাড়িয়ে আনলেন। বাবার মাঝে তাদের নিয়ে মোটামুটি একটা কলরব উঠে গেছে। এ মধ্যরাতে কেউ কেউ জানালাতে উকি দিয়ে বিপ্রদীপের ফিরে আসার দৃশ্য উপভোগ করছে। কেউ বা রাস্তার মোড়ে দাঁড়িয়ে মিটমিটিয়ে হাসছে। এসব কিছু চোখ এড়ায়নি বিপ্রদীপের। মাথায় তার উত্তপ্ত অনল থিতিয়ে আছে। একমাত্র এর আগের বসে মায়াকে একটা চট দিয়েছিল, যার ফলস্বরূপ সন্ধ্যা হতে মধ্যরাত অবধি জেলের ভেতরে কাটাতে হয়েছে। সাথে প্রতিবেশীদের কটূক্তি, হাসি তামাশার পাত্র হতে হয়েছে। নিলয় কুমার আর বিপ্রদীপ ঘরে ঢুকতেই ছুটে আসে মোহনা। ছেলের গলা জড়িয়ে আহ্লাদে কেঁদে ওঠে, সাথে দাঁত কিরমির করে হাজারটা অভিশাপ দেয় মায়াকে। বিপ্রদীপ ক্লান্ত পায়ে সোফায় গিয়ে বসতে বিরক্তিতে শরীর আরেকটু ঝিমিয়ে আসে। মেয়েটা তাকে সামান্য চরের জন্য জেলের ঘানি টানিয়ে নিজে আরামে বসে টিভি দেখছে। বিপ্রদীপের ভিতরে শব্দ কণিকাগুলো উগ্র হয়ে ওঠে, দল বেঁধে বেরিয়ে আসতে চায়। কিন্তু বিপ্রদীপ নিজেকে শক্ত রাখে। সন্ধ্যাবেলা মেয়েটা যে খেলা দেখিয়েছে, এরপর আর দানবীয় রাগ দেখানোর মানে হয় না। এতে নিজের পায়ে নিজেরই কুড়োল মারা হবে। বিপ্রদীপকে পাশে বসতেই দেখেই মায়া কুটিল হাসল। হাতের রিমোটটা ঘুরিয়ে ঘুরিয়ে টিভির দিকে দৃষ্টি নিবদ্ধ রেখেই বলল, তা স্বামী, জেলের ঘানি টেনে কেমন লাগলো শুনি? ইস, শ্বশুর বাবা যে কেন তার কুলাঙ্গের ছেলেকে এত টাকা দিয়ে ছাড়ালো আমার বোধগম্য হয় না। যার জায়গা যেখানে তাকে তো সেখানেই রাখা উচিত। বিপ্রদীপের রাগে শরীরের শিরা উপশিরা কাঁপছে। বর্তমানে এই মেয়েটাকে তার এক মুহূর্ত সহ্য হচ্ছে না। কেবল নিজেকে পাগল পাগল লাগছে তার। কে জানতো মানুষ এভাবে বদলে যাবে? বিয়ের আগের মায়া আর এখনের মায়া মাঝে অনেক বিস্তর পার্থক্য দেখা দিবে, সেটাও বা কার জানা ছিল? বিপ্রদীপের ভাবনাগুলো বিপ্রদীপকে যেন ধিক্কার জানালো। তাচ্ছিল্য হেসে বলল, তুই কি কম করেছিলি দর্শিনীর সাথে? তুই কি বদলে যাসনি? বিয়ের আগে বিপ্রদীপ আর পরের বিপ্রদীপকে মেলাতে দর্শিনীরও তো কষ্ট হয়েছিল, তখন তুই কি বুঝেছিলি? হঠাৎ করে বিপ্রদীপের মস্তিষ্কে দোল খেয়ে যাওয়া কথাগুলো বিপ্রদীপকে ভাবালো। প্রায় অনেকগুলো বছর পর বিপ্রদীপ ভাবতে বসল, সত্যি তো, সে দর্শিনীর সাথে যা যা করেছে তাই তো শুধু আসলে ফেরত আসছে। এটা তো এখন মানতেই হবে এটা যে হওয়ারই ছিল। দর্শিনী ছেড়ে দিলেও যে প্রকৃতি ছাড় দেয় না। বিপ্রদীপ সোফা ছেড়ে উঠতেই মোহন একটা শরবতের গ্লাস নিয়ে হাজির হলো। ছেলের দিকে এগিয়ে দিয়ে নরম স্বরে বলল, এটা খেয়ে নে বাবা, নিশ্চয় খিদেও লেগেছে, হাত মুখ ধুয়ে নে, আমি খাবার দিচ্ছি। বিপ্রদীপ ধীর পায়ে উঠে দাঁড়ালো, কণ্ঠ শীতল রেখেই বলল, আমি এখন একা থাকতে চাই মা, আমার কিছু খাওয়ার প্রয়োজন নেই, আমি রুমে যাচ্ছি, কেউ বিরক্ত করবে না আশা করি। শেষ কথাটা অবশ্য মায়ার দিকে তাকিয়েই বলেছে। মায়া মুখ ভেঙচি দিয়ে টিভির দিকে তাকালো। বিপ্রদীপ গট গট পায়ে চলে গেল নিজের রুমে। সর্বস্ব শক্তি দিয়ে দরজাটা আটকিয়ে ফেলল। বিপ্রদীপ যেতেই মায়া উঠে দাঁড়ালো। ঠাই হয়ে দাঁড়িয়ে থাকা মোহনার হাত থেকে শরবতটা নিয়ে একটা গা জ্বালানো হাসি দিয়ে সাদির দিকে যেতে যেতে বলল, আপনার ছেলেরা শরবত খেয়ে কাজ নেই, জেলের হাওয়া খেয়েই পেট ভরেছে, আপনিও যাবেন নাকি হাওয়া খেতে? খুব শীঘ্রই তবে ব্যবস্থা করব। মোহনা মুখ ঝামটি মেরে চলে গেল। মায়াও খিলখিল করে হাসতে হাসতে ছাদের দিকে চলে গেল এবং তার বেশ উড়ে গলায় গান ধরল, ওরে জীবন হইল ইটের ভাটা, ধিকি ধিকি জলে রে, সুখ যে আছে এ জীবনে কোন পাগলে বলে রে। বিপ্রদীপ মাত্র জামা বদলাচ্ছিল, মায়ের এমন গানে তার হাত থেমে যায়। বিরক্তিতে একটা ঠেকুর তুলে শব্দ করে মাথার উপর ঘুরতে থাকা সিলিং ফ্যানটার দিকে তাকায়। আজ অনেকগুলো দিন পর দর্শিনীকে বাজেভাবে মনে পড়ছে। মেয়েটা বাড়ি ছেড়েছে 2 মাস হবে। এ অবধি ওর বৌদি ছাড়া কারো সাথে কথা হয়নি।
বৌদির সাথে অনেকদিন আগে কথা হয়েছিল, এরপর আর কোনো যোগাযোগ নেই। বিপ্রদীপ নিজেই অবাক হলো। দর্শিনী খারাপ মেয়ে ছিল না। বিপ্রদীপ যথেষ্ট ভালোবাসত দর্শিনীকে। তবে হঠাৎ করে এসব বিষিয়ে গিয়েছিল কেন? বিপ্রদীপ দিক বেদিক খুঁজে বেড়ায়, কিন্তু কোনো কারণই তার মাথায় আসে না। অতঃপর বরাবরের মতন দর্শিনী ঘাড়ে দোষ চাপিয়ে শান্তির ঘুমের প্রয়াস চালায়। হয়তো দর্শিনী শক্ত হাতে সংসারটা ধরে রাখতে পারেনি। দর্শিনী একটু শক্ত হলে হয়তো আজ সবটা সুন্দর হতো। আরও হাজারটা অভিযোগ ওঠে দর্শিনীর ওপর। শীতের হিমশীতল বাতাস ছুঁয়ে দিয়ে যাচ্ছে জিপে বসা প্রতিটি মানুষের শরীরে। গাড়ি চলছে আপন গতিতে, বিশাল রাস্তা পিছে পিছে ফেলে। গাড়িতে বসে থাকা মানুষগুলো চুপচাপ, তাদের ভয় হচ্ছে বাড়ি গিয়ে না আবার খারাপ কোনো খবর শুনতে হয়। দর্শিনীর দুই ভাইয়ের শরীর ভীষণ অসুস্থ। কি হয়েছে জানা নেই তাদের। নেটওয়ার্ক খারাপ ছিল বিধায় জানতেও পারেনি। কেবল কাল বিলম্ব না করে তারা ছুট লাগিয়েছে বাড়ির পথে। জাফলং ছাড়িয়ে উত্তর দিকে দর্শিনীর গ্রাম। যখন জাফলংয়ের রাস্তায় গাড়ি উঠল তখন ঘড়িতে বাজে রাত 3:45। দর্শিনী চুপচাপ তাকিয়ে আছে বিশাল আকাশ। আবহাওয়া শীতল, ঝিরঝির বৃষ্টি পড়ছে শরীরে। দর্শিনী ডুব দিয়েছে অতীতে। জীবনটা তার এত বিষাদময় ছিল না। বিষাদের গল্পে ভরা জীবন সে কখনো কল্পনাও করেনি। যখন বাবার বাড়িতে ছিল মা তখন ভাইদের প্রাণ ভোমরা ছিল। হ্যাঁ, মা অনেক রাগী ছিল, কিন্তু দর্শিনীর গায়ে কখনো হাত তুলেনি। মাঝে মাঝে ধমক দিত, কিন্তু বড় বৌদির জন্য সেটাও তত করতে পারত না। বড় বৌদি বরাবরই অনেক সোহাগ করত তাকে। দর্শনী যখন শ্বশুর বাড়িতে উঠে তখনও জীবন এতটা খারাপ ছিল না। বিপ্রদীপ প্রতিদিন তার জন্য বেলি ফুলের মালা আনত, কখনো বা আলতা চুড়ি, পাকোড়া, সিঙ্গারা ইত্যাদি অনেক কিছু আনত রোজ বিকেলে। মাঝে মাঝে সন্ধ্যায় তারা ঘুরতেও যেত। মোহনাবাদী কেউ দর্শিনীকে কিছু বললে বিপ্রদীপ প্রতিবাদ করে উঠত। এই তো গত 3 বছর আগের এক শরতের কথা। বিপ্রদীপদের বাড়িতে মেহমানে ভরা। দর্শিনী তখন নতুন বউ। মাসি শাশুড়িকে চা করে দিয়েছিল। চিনি অতিরিক্ত হওয়ায় সে ভদ্র মহিলা কত কথা শোনালো। বাড়ি ভর্তি মানুষের সামনে দর্শিনীর মাথা নরম হয়ে যায়, কান্নায় চোখ ভরে ওঠে। তন্মধ্যে বিপ্রদীপ হাজির হয়। অফিস থেকে এসেই দর্শিনীর কন্দনরত মুখ দেখে সে হিংস্র বাঘ হয়ে যায়। চিৎকার চেঁচামেচি করে পুরো বাড়ি মাথায় তুলে। মাসি তো নিজের বোনের ছেলে আচরণে লজ্জায় কুকড়ে বাড়ি থেকে চলে যায় সেদিনই। যেতে যেতে অভিশাপ দিয়ে যায়, কদিন এ সোনার সংসারটিকে সেও দেখবে। এই তো আজ সে মানুষটার কথা মিলে গেল, টিকলো না সে সংসার। দর্শিনী হেসে ওঠে। সে বিপ্রদীপ এতটা বদলে গেল কিভাবে? এটা ভাবতেও যে বুকটাকে কাঁপে। দর্শিনীকে হঠাৎ হাসতে দেখে ভ্রু কুঁচকাল তৃণা। অবাক কণ্ঠে বলল, প্রিয়দি, হাসছ যে? দর্শিনীর ধ্যান ভাঙল, হাসি থামালো। মৃত্যুঞ্জয় গাড়ি ড্রাইভ করতে করতে পিছে ঘুরে তাকালো। দর্শিনী কিছুটা অস্বস্তিতে পড়ল। আমতা আমতা করে বলল, কই না তো। কিন্তু তখন দর্শিনীর ঠোঁটের কোণে হাসির রেখা মৃত্যুঞ্জয় ও দৃষ্টান্ত খেয়াল করছিল। তৃণা সন্দিহান কণ্ঠে বলল, তোমার মুখে স্পষ্ট হাসি দেখলাম। কিছু মনে না করে হাসছ তাই না? কোনো মজার ঘটনা কি? দর্শিনী বুঝল কথা ঘোরানোর উপায় নেই, তাই মলিন হেসে বলল, অতীত ভেবে হাসছি। আবার সাংসারিক ঘটনা মনে পড়ল। দর্শিনীর কথা ভেবে বলতে দেরি, কিন্তু জিভ গাড়ি ব্রেক কষতে দেরি নেই। মৃত্যুঞ্জয় কাট হয়ে বসল। তৃণ তাচ্ছিল্য হেসে বলল, বাহ, ওই মানুষটার সাথে তোমার হাসির স্মৃতিও আছে? থাকবে না আবার? ছিল তো প্রেমের বিয়ে। সুখের স্মৃতি না থেকে কোথায় যাবে? মানুষটা তো এক কালে আমায় ভালোবেসেছিল। সেটা অভিনয় ছিল না, ভালোবাসাই ছিল। সময় গড়িয়েছে, ভালোবাসায় ধুল জমে জমে মরুভূমির গহ্বরে হারিয়ে গেছে। আজ সে পাল্টে গেছে বলে অতীতের তাকে আমি স্বীকার করব না। অতটা বেইমান আমি না। এত ভালোবেসে কি পেলে দি? এই যে হুটহাট হাসির কারণ পেয়েছি। আর কি লাগে জীবনে? তাহলে সংসারটা একটু শক্ত হাতে টিকিয়ে রাখলেই পারতে। শক্ত হাতে জমির হাল ধরা যায়, সংসার না। আর যে সংসারে স্বামীর মন বাহিরে চলে যায় সে সংসার শ্মশানের সমান। সংসারে শ্বশুর শাশুড়ি ননদ দেবর সব একদিকে আর স্বামী আর একদিকে। সব মানা যায়, কিন্তু স্বামীর অবহেলা সহ্য করার মতন না। মানুষ মরে একদিনে, আর আমি মরেছি গত কয়েক বছর ধরে। এই মৃত্যুতে শরীর লাশ হয় না, লাশ হয় হৃদয়। পুরো রাস্তায় থম মারা নিস্তব্ধতায় যোগ হলো দীর্ঘশ্বাস।
মৃত্যুঞ্জয় নিস্তব্ধতা ঠেলে তার হাতের জ্যাকেটটা দর্শিনীর দিকে এগিয়ে দিল। ভরাট কণ্ঠে বলল, জ্যাকেটটা পরে নিন, ঠান্ডা লাগবে না হয়। দর্শিনী হাসে, মৃত্যুঞ্জয়ের জ্যাকেটটা জড়িয়ে নেয় শরীরে। সেও চায় আরেকটা সুন্দর বর্তমান তৈরি করতে, যে বর্তমান ভবিষ্যতে হাসাবে, যে বর্তমানে কোনো বেইমানি বিপ্রতীপ থাকবে না, স্বার্থহীন মৃত্যুঞ্জয় থাকবে। দর্শিনী জানে এটা সম্ভব, কারণ সে মৃত্যুঞ্জয়ের ঝড়ের রাতে দেওয়া আভাসবাণী শুনেছিল। দৃষ্টান্তের আর মৃত্যুঞ্জয় সে রাতের কথা জানালার আড়ালে দর্শিনী শুনেছিল। এই বিষাদময় মরুভূমিতে দর্শিনীরও ইচ্ছে হয় মধুময় ভালোবাসা পাওয়ার। কে না চায় ভালোভাবে বাঁচতে। বিধ্বস্ত অবস্থায় খাটে শুয়ে আছে দর্শিনীর বড় ভাই প্রদীপ, আর তার পাশের চেয়ারে ভাঙা হাত নিয়ে বসে আছে সুমন। দর্শিনী ফ্যাল করে তাকিয়ে আছে সেদিকে। নিধি মিহি সরে কেঁদে যাচ্ছে, সাথে নিপাও কাঁদছে। দর্শিনী বড় ভাইয়ের পায়ের ব্যান্ডেজটার ওপর আলতো হাত বুলায়, ঠোঁট ভেঙে আসা কান্না আটকানোর চেষ্টা করে আহত কণ্ঠে বলে, কিভাবে হলো এসব বড়দা? বড়দা, যদি বলি তোর জন্য এসব হয়েছে প্রিয়। দর্শিনী চমকে ওঠে। এ কথাটা মা কিংবা ছোট বৌদি বললে বোধ হয় দর্শিনী স্বাভাবিকভাবে নিত, কিন্তু কথাটা বলেছে তার বড় বৌদি, যে কিনা এ অবধি উঁচু স্বরে একটা ধমক দেয়নি দর্শিনীকে। দর্শিনী বড় বৌদির রুক্ষ কণ্ঠে হা হয়ে রইল। বড় বৌদির মাঝে কেমন যেন বিরাট পরিবর্তন দেখল। তার পরিচিত এক ভয়ঙ্কর নারীর ছায়া যেন দেখল সে এই কমল প্রাণ বড় বৌদির মাঝে। দর্শিনীর মাথা ঘুরে উঠল। হয়তো বদলাতে চলেছে অনেক কিছু। শান্ত নিবিড় সকাল। নিধির বলা কথাটার পর সকাল যেন নির্জীব রূপ ধারণ করলো। দর্শিনী থম মেরে বড় বৌদির ভারী ভরাট গোলগাল মুখটার দিকে তাকিয়ে আছে। মুখটা কি বড্ড অচেনা হয়ে গেল কয়েকদিনে, আর আচরণটা তো একদমই চেনা যাচ্ছে না। নিধি মাথা নত করে দাঁড়িয়ে আছে। কথাটা যে ভুলবশত তার মুখ দিয়ে বের হয়ে গেছে সেটারই বহিঃপ্রকাশ ঘটাচ্ছে তার মুখমণ্ডল। দর্শিনী কতক্ষণ চুপ থেকে ছোট্ট শ্বাস ফেলে বলল, আমার জন্য কিভাবে হলো এমন? যদি একটু বিশ্লেষণ করতে তবে খুশি হতাম। আহা মা, তোমার বৌদি ভুলবশত বলে ফেলেছে, মন মেজাজ খারাপ তো তাই। তুমি বরং হাত মুখ ধুয়ে এসো, এতটা পথ জার্নি করাটা তোমার শরীরের পক্ষেও তো ক্ষতিকারক। যাও মা, আগে ফ্রেশ হও। প্রতাপ সাহার কথায় স্পষ্ট কথা ঘোরানোর আভাস। হয়তো তার বড় ছেলের বইয়ের এমন কথা সেও প্রত্যাশা করেনি। না বাবা, বড়দি তো কোনো ভুল বলেনি। এটা তো ঠিকই, দর্শিনীর জেদের কারণে আজ এত কিছু ঘটাচ্ছে ওই হরমোহন। দর্শিনী যদি জেদ না করতো তবে আপনিও একটা সময় পর মিয়ে গিয়ে জমিটার ঝামেলা শেষ করে দিতেন। আজ আর আমাদের বাড়ি ছাড়া হতে হতো না, আর আমাদের স্বামীদের এত নির্মম দশা দেখতে হতো না নিজ চোখে। নিপার চোখে মুখে উপচে পড়া অসহায় রাগ, কণ্ঠনালীতেও রাগের আভাস। দর্শিনী খানিকটা নিশ্চুপ রইল। বুঝতে আর বাকি রইল না এটা হরমোহনের কাজ। হরমোহনের নামটা মাথায় খেলে যেতেই শরীর শক্ত হয়ে এলো। লোকটা এতটা নির্দয় ভাবতেই ঘিন ঘিন করে উঠল তার শরীর। আগের চেয়ে দ্বিগুণ হলো রাতের পাল্লা। না, এবার আর ছাড় দেওয়া যাবে না ওই মানুষটাকে। যেমন ভাবনা তেমন কাজ। কাঠের চেয়ারটা থেকে উঠে দাঁড়ালো সে, গম্ভীর বাবার দিকে তাকিয়ে বলল, আমি পুলিশ স্টেশন যাব বাবা। তুমি কি যাবে? এখনই এর একটা ব্যবস্থা না নিলে বড় কিছু হয়ে যাবে। প্রতাপ শাহজাহানও জানতো তার মেয়ে এমন কিছুই করবে, তাই তার মুখে বিচলিত ভাব দেখা গেল না। মুখ তার বড় বড়র মতনই শীতল, অথচ উপস্থিত সবাই দর্শিনীর আচরণে খানিকটা ভরকে গিয়েছে। কোথাও যেতে হবে না আপনার, দরকার হলে আমি আর দৃষ্টান্ত যাব কাকার সাথে। এতটা পথ জার্নি করে এসেছেন, এবার বিশ্রাম নেন। মৃত্যুঞ্জয়ের বাক্যখানায় প্রবল অধিকারবোধ স্পষ্ট, কিন্তু তারা অধিকারবোধ মাখানো বাক্য কতখানি দর্শিনীকে ছুঁতে পেরেছে তা দর্শিনীর চোখ মুখ দেখে বোঝা মুশকিল। নিপা বিরক্ত হলো, বিরক্ত মাখানো কণ্ঠ নিয়েই বলল, দর্শিনী, তোমার আচরণ দেখে আমি অবাক হচ্ছি। আমাদের এত ক্ষতি দেখেও তোমার মন শান্ত হচ্ছে না। আর কি ক্ষতি চাইছো তুমি আমাদের? তোমার ভাই দুটা নাজেহাল অবস্থা, মাথার উপর ছাদ নেই। একটু দয়া করো আমাদের উপর, আর কাদা ছোড়াছুড়ি করো না। ক্ষতি আমাদেরই হবে, গেলে তো আমাদেরই যাবে। তোমার তো কিছুই হবে না, নিজের সংসার তো খেয়েছো, এখন এই সংসারটাও কি ধ্বংস করতে এলে? নিপার তীক্ষ্ণ কথায় টনক নড়ল দর্শিনী। বিস্মিত বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল অপর নারীর দিকে। মানুষটা তাকে এভাবে বলতে পারলো? নিপার কথার বিপরীতে জোরে ধমক দিল সুমন। প্রদীপ খানিক চোখ রাঙিয়ে উঠল, অতঃপর আদরে স্বরে বোনকে বলল, তোর যাওয়ার প্রয়োজন নেই বোন, সুমন যাবে বাবার সাথে। আর দৃষ্টান্ত মৃত্যুঞ্জয়, ওরা তো আছে। আমি তখন হাঁটতে পারছি না, না হয় আমিও যেতাম। তুই গিয়ে ফ্রেশ হয়ে খাবার খা যা।
আজ আমার জন্য তোমাদের অবস্থা, তাই না বর্দা ছোটদা? দর্শিনীর কথায় প্রবল অভিমান, এই চোখ যেন থেকে বৃষ্টি নামবে ভাব। নিধি মাথা নত করে রেখেই স্বামীর দিকে তাকিয়ে দর্শিনীকে উদ্দেশ্য করে বলল, আমার কথাকে ধরে এত কষ্ট পাওয়ার কোনো কারণ নেই। যদি আপন ভাবতো তাহলে এভাবে একটা কথাকে ধরে বসে থাকতো না। আসলে পরকে কি কখনো আপন করা যায়? সেটাই আজও প্রমাণ করে দিল। ছোট থেকে মায়ের স্নেহে বড় করেছি, অথচ আজ আমার একটা কথা ওর কাছে বড় হয়ে গেছে। নিধির কথার ধরনে তাজ্জব বনে গেল সবাই। দর্শিনী ঠুকরে কেঁদে উঠল। সব মানা যায়, কিন্তু আপন মানুষের কথার আঘাত করা যে হজম করা যে অনেক কষ্টকর। প্রদীপ ঘর কাঁপিয়ে ধমক দিয়ে উঠল নিজের সহধর্মিনীকে। অসুস্থ শরীরে চেঁচিয়ে বলল, কোন সাহসে তুমি আমার বোনের সাথে এমন আচরণ করছো? তোমার বাপের বাড়িতে আছি বলে কি সাপের 5 পা দেখেছ? একদমই ভুল করো না নিধি। আমরা কাপুরুষ না যে বউয়ের কথা হজম করে বোনকে কাঁদতে দেখব। অভদ্র মেয়ে। প্রদীপের ধমকে রান্নাঘর থেকে নিধির মা রমলা, দর্শিনীর মা সরলা, নিধির কাকিমা ছুটে আসলো। নিধির বাবা কলপারে ছিল, সেও ছুটে আসলো। রমলা ব্যতিব্যস্ত হয়ে মেয়ের জামাইকে বলল, কি হয়েছে বাবা? এত চিৎকার চেঁচামেচি করছো কেন? তোমার শরীর তো আরো অসুস্থ হয়ে যাবে। শান্ত হও বাবা। প্রদীপ ততক্ষণে রণমূর্তি ধারণ করেছে। নিজের স্ত্রীর আচরণ গড় গড় করে শাশুড়ির সামনে ঠেলে দিয়েছে। নিধি তখন ঘরের এক কোণায় দাঁড়িয়ে কাঁদছে। রমলা সবটা কথা শুনে ছোট স্বরে নিধিকে ধমক লাগিয়ে দেয়, বিস্মিত কণ্ঠে বলে, তোরে আমি এসব শিখিয়েছি রে নিধু? কিভাবে অন্তঃসত্ত্বা অভাগী মেয়েটাকে তুই এসব বললি? কিভাবে পারলি রে? মেয়েটা সংসার হারিয়ে একটু আশ্রয়ের খোঁজে তোদের দরজায় এসেছে, আর তোরা কেন এসব বলছিস? ছি! নিপার তো বরাবরের স্বভাব দর্শিনীকে ছোট করা, তাই বলে তুইও? আজ আমার লজ্জা হচ্ছে। মানুষ তো কুকুর বিড়ালের প্রতিও তো আক্রোশ প্রকাশ করে না, আর ও তো জলজান্ত মেয়ে, কিভাবে ওরে এত কথা শোনালি? মায়ের তাচ্ছিল্যে নিধিও মুখে আঁচল চেপে কেঁদে দেয়। বিবাহিত নারীদের বড় অলংকার তার স্বামী, সেই অলংকার আজ বিধ্বস্ত প্রায়। কিভাবে সেটা সহ্য করবে এসে একটা নারী হয়ে? কিন্তু আজ তার মনের অবস্থা বোঝার মতো কেউ নেই। কি ভাগ্য! নিধির কাকি এক হাতে নিধির বাহু জড়িয়ে নিধির মায়ের দিকে তাকিয়ে ছোট্ট কণ্ঠে বলে, আহা দিদি, বকবেন না তোরে, ছোট মানুষও। দর্শিনী অভাগী হলে ও কি অনেক সুখে আছে? শ্বশুর বাড়ি ছাই হলো, স্বামী বিছানায়, গ্রামবাসীর কটু কথা সব তো দুই বউকেই শুনতে সহ্য করতে হয়। ওরাও তো মানুষ, তাই মুখ ফসকে বলে ফেলেছে। তাছাড়া বিবাহিত ননদকে বাড়িতে রাখলেই এমন সমস্যা হবেই সংসারে। নিধির কাকি শেষের কথায় কিছু একটা ছিল যা ঘৃণা ধরালো দর্শিনীর শরীরে। দর্শিনীর বাবা ভাইদের দিকে তাকালো। তাদের সোনার সংসার আজ ফাটল দেখা দিচ্ছে তার জন্য। এটা যে তার কাছে কত লজ্জাজনক তার বলার অপেক্ষা রাখে না। কিন্তু এই নীরবতার মাঝে কথা বলে উঠল সরলা, মুখে তার কাঠিন্য ভাব। মেয়ের দিকে চোখ শক্ত করে তাকে অতপর নিধির কাকির উদ্দেশ্য করে বলল, কি করব বলেন বেন? মেয়েকে কি আর আমরা ফেলে দিতে পারি? সংসারে এমন ঝামেলা হবে বলেই প্রথম থেকে মেয়েটার সাথে যন্ত্রর মতো আচরণ করেছি, জেনেও চলে যায়, যেন চলে যায়। কোথায় যাবে সেটা ওর ব্যাপার, কিন্তু এ বাড়িতে যেন না থাকে। কিন্তু মেয়ে আমার কুল কিনারা খাওয়া, ওর যে আমরা ছাড়া যার জায়গা নেই সেটা আমার মাথাতেই ছিল না। এখন সন্তানকে কি আর আমরা ফেলে দিতে পারবো বলেন? সেদিন মৃত্যুঞ্জয় পরের ছেলে হয়ে যখন আমার মেয়েকে আমার হাত থেকে বাঁচাতে আসলো, তখন আমার গালে পরা জুতার বাড়িটার কথা বোঝানোর মতো না। যে মায়ের বটবৃক্ষ হওয়ার কথা ছিল, সে মা হয়েছিল বাবলা কাটা। মেয়েটা বাড়িতে এসেছে 2 মাস হলো, কিন্তু এ 2 মাসে ও ঠিক কয়টা মাছের টুকরো খেয়েছে আমি হিসাব করে বলতে পারবো, কারণ ও কেবল তরকারি ঝোল দিয়ে ভাত খেয়ে নিত। আমি দেখেও দেখতাম না। সবার আগে ভাত খেত বলে ওর ভাইরা বাবারাও দেখতো না। বড় বউ হয়তো টের পেয়ে মাঝে মাঝে ওকে বকতো, ছোট বউ কিছু বলতো না। গরম লাগলেও মেয়েটা পাখা ছেড়ে বসতো না। কারেন্ট বিল বেশি এলে যদি বৌদিরা বা আমি খোটা দেই সেই ভয়। এমনকি নিজের সন্তানের কথাও আমাদের কাছে লুকিয়ে গেছে। এবার ভাবেন আমরা কেমন মানুষ। ওপরে ওপরে সবাই সুন্দর দেখতে, অবশ্য এখনও আমি চাই না ও আমাদের সাথে থাকুক, কিন্তু একটা গতি না করে তো আমরা ওকে ছাড়তে পারছি না। মানুষ তো কুকুর বিড়ালের প্রতিও মায়া দেখায়, যেখানেও আমাদের জলজান্ত মেয়ে। এমন সময় দর্শিনীর মায়ের এমন কথা যেন হজম করতে কষ্ট হচ্ছে সবার। দর্শিনীর বাবা মেয়ের দিকে তাজ্জব বনে তাকিয়ে রইল। তার মেয়েটা এত বড় হয়ে গেল যে বাবার চোখে ধুলো দিয়া শিখে গেছে, সেও তো তাহলে ব্যর্থ বাবা।
যে বাবা মেয়ের সঠিক যত্ন নিতে পারেনি সেও তো মেয়ের প্রতি উদাসীন হয়েছে, তাই তো মেয়ের খোঁজ রাখেনি। কই, বিয়ের আগে তো এমন ছিল না সবটা। মেয়েকে সে পাশে বসিয়ে খাওয়াতো, মেয়ে আগে খেয়ে নিলে জোর করে দু এক লোকমা ভাত খাওয়াতো। কিন্তু কই, এই 2 মাসে তো প্রথম দিন ছাড়া আর একদিনও সে এ কাজটি করেনি। বিবাহিত মেয়ে সংসার ভেঙে এসেছে বলে কি এতটা উদাসীনতা ছিল সব বাবার? লজ্জায় প্রতাপের মাথা নুইয়ে গেল। রমনা দর্শিনীর মাথায় হাত বুলিয়ে দিল। মৃত্যুঞ্জয় কেবল দাঁড়িয়ে দেখল এক হতভাগা মেয়েকে। এ দেশে এসে দেখল একটা মেয়ের এমন পরিণতি। তাদের দেশে আর যাই হোক, এত অবহেলা দেখেনি সে। রমলা নিধিকে আরো কয়েকটা কথা শুনিয়ে বেরিয়ে গেল। বিমল সাহা মানে নিধির বাবাও তার পিছে পিছে গেল। টিনা ছুট লাগালো বাবার পিছে। সবাই তখন গবেষণা করতে ব্যস্ত, কিভাবে হরমোহনকে শাস্তি দেওয়া যায়। সরলা নিজের ছেলের হাত পা বুলিয়ে দিচ্ছে। নিধিকে ধরে তার কাকিও নিপা দাঁড়িয়ে আছে। তৃণার ছোট লাগালো দেখে ভ্রু কুচকালো দর্শিনী। সেও ধীর পায়ে রমলাদের ঘরের সামনে এসে দাঁড়ালো। জানালা দিয়ে রমলার ঘরে উকি দিতেই সে হতভম্ব হয়ে গেল। রমলার গালে হাত, তৃণা দুগাল ফুলে আছে। বিমল সাহা রমলার দিকে আঙুল তাক করে বলছে, পরের মেয়ের প্রতি এত দরদ তোমার? একদম লাথি মেরে ঘর থেকে বের করে দেব বজ্জাত মহিলা। এবার তৃণ চুলের মুঠি চেপে ধরে বলল, বেশি বড় হয়ে গেছিস না তুই? উঠতে শিখেছিস? আমার মুখে মুখে তর্ক? তোরও পাখনা কাটার ব্যবস্থা আমি করছি। তোর বিয়ে ঠিক করেছি আমি। নিজেকে প্রস্তুত কর। দুধ কলা দিয়ে কাল সাপ পুষবো না আমি। দর্শিনীর অবাকে পালা যেন শেষই হচ্ছে না। বিমল মেশো মশাইয়ের এ কি ব্যবহার! আর তৃণার বিয়ে। ড্রয়িং রুমে বিহঙ্গিনী বসে আছে, তাকে ঘিরে দাঁড়িয়ে আছে সবাই। এতদিন পর মেয়েকে দেখে জড়িয়ে ধরলেন নিলয় কুমার। বিহঙ্গিনীও বাবার পিঠ আঁকড়ে ধরলেন। মোহনা নিজের মেয়ের দিকে টলমলে দৃষ্টিতে তাকিয়ে আছেন। যতই হোক সে তো মা। মায়া রান্নাঘর থেকে লেবুর শরবত এনে বিহঙ্গিনীর দিকে এগিয়ে দিয়ে হাসি হাসি মুখে বললেন, এই নাও ননদিনী, শরবতটা খেয়ে নাও। বিহঙ্গিনী ধীর হাতে শরবতটা নিল। মায়ের দিকে তাকিয়ে কুটিল হেসে বলল, বাব্বা, এখনো যাওনি এ বাড়ি ছেড়ে? আমি তো ভাবলাম এ বাড়ি তোমার মেয়াদ বেশি দিন না। তা আমাকে ফিরতে দেখে নিশ্চয়ই অখুশি হয়েছ, তাই না? বিহঙ্গিনীর কথার ধরনে বিপ্রতীপ সহ সবাই ভ্রু কুচকাল। মায়া হাসি হাসি মুখেই বলল, ও মা, অখুশি হব কেন? এমনিতেও তোমাকে ছাড়া তত মজা লাগছিল না, বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছিল। ও তাই নাকি? তা আমি চলে যাওয়ার সময় আটকালে না কেন? ছাদ থেকে তো দারুণভাবে আমার চলে যাওয়ার দৃশ্য দেখে চোখ জুড়াচ্ছিলে। বিহঙ্গিনীর কথা যেন বিস্ফোরণ ঘটালো। মোহন অবাক কণ্ঠে বলল, কি? এ মেয়ে দেখেছিল তুই যাওয়ার সময়?